হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হিস্ট্রি আইকিউ ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি রোমান সৈন্যদল সম্পর্কে কিছু তথ্য। রোমান সৈন্যবাহিনী, এটি লেজিও অর্থাৎ ল্যাটিন শব্দ লেজিও থেকে এসেছে। রোমান সেনাবাহিনীর বৃহত্তম সামরিক ইউনিট রোমান নাগরিকদের নিয়ে গঠিত ছিল, যারা লিজিওনারি হিসাবে কাজ করেছে। রোমান প্রজাতন্ত্রের সময় ম্যানিপুলার সৈন্যবাহিনীতে 4200 পদাতিক এবং 300 অশ্বারোহী ছিল। 107 খ্রিস্টপূর্বাব্দে মেরিয়ান সংস্কারের পর সৈন্যদল 5200 জন পুরুষের সমন্বয়ে গঠিত হয়েছিল এবং 10টি দলকে পুনর্গঠন করা হয়েছিল। প্রথম দলটি ছিল দ্বিগুণ শক্তি। এই কাঠামোটি প্রিন্সিপেট এবং মধ্য সাম্রাজ্য জুড়ে টিকেছিল। এর আকার, একটি সাধারণ সৈন্যদলের আকার প্রাচীন রোমের ইতিহাস জুড়ে পরিবর্তিত ছিল, যার পরিপূরক ছিল 4200 জন সৈন্যবাহিনী এবং 300টি ইকুইড অর্থাৎ ধনী শ্রেণীর থেকে আঁকা। প্রথম দিকে রোমের সমস্ত সৈন্য তাদের নিজস্ব সরঞ্জাম সরবরাহ করত। প্রজাতন্ত্রের শেষের দিকে জুলিয়াস সিজারের সময় পর্যন্ত একটি সৈন্যদলে 4800 জন লিজিওনারি ছিল, 80 জন সেনাপতির। 6 শতাব্দীর 10টি দলে ইম্পেরিয়াল আমলে এটি 5280 জন পুরুষ এবং 120 সহকারীতে বিস্তৃত হয়েছিল। প্রথম দিকের রোমান সাম্রাজ্যে লিজিয়ন শব্দটি পুরো রোমান সেনাবাহিনীকে বোঝাতে পারে, কিন্তু এই সময়ের সূত্রগুলি খুব কম ও অবিশ্বাস্য। পরবর্তী সৈন্যদলের সংগঠন সময়ের সাথে সাথে ব্যাপকভাবে পরিবর্তিত হয়, কিন্তু সৈন্যদল সাধারণত প্রায় 5000 সৈন্য সমন্বয়ে গঠিত হয়। রিপাবলিকান যুগের বেশিরভাগ সময় একটি সৈন্যদল 3টি লাইনে বিভক্ত ছিল, প্রতিটি 10টি ম্যানিপল। প্রজাতন্ত্রের শেষের দিকে এবং সাম্রাজ্যের সময়কালে একটি সৈন্যদলকে 10টি দলে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি 6 বা 5 শতাব্দীতে সৈন্যদলের মধ্যে একটি ছোট আলা বা অশ্বারোহী ইউনিটও অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টীয় 3য় শতাব্দীর মধ্যে সৈন্যদল প্রায় 1000 থেকে 1500 জন পুরুষের একটি অনেক ছোট ইউনিট ছিল, তাদের মধ্যে আরও বেশি ছিল। 4th শতাব্দীতে পূর্ব রোমান বর্ডার গার্ড লেজিয়ন্স আরও ছোট হয়ে যেতে পারে। সংগঠন এবং কাজের ক্ষেত্রে প্রজাতন্ত্রের যুগের সৈন্যদল প্রাচীন গ্রিক এবং ম্যাসিডোনিয়ান ফ্যালানাক্স দ্বারা প্রভাবিত হতে পারে। কার্য ও সংবিধান, রোমান সাম্রাজ্যের সময়কালের বেশিরভাগ সময় সৈন্যদল রোমান সেনাবাহিনীর অভিজাত ভারী পদাতিক বাহিনী গঠন করেছিল, যারা একচেটিয়াভাবে রোমান নাগরিকদের থেকে নিয়োগ করেছিল। যখন সেনাবাহিনীর অবশিষ্ট অংশ ছিল শহরে অতিরিক্ত ভারতীয় রোমান সাম্রাজ্যের আমলে সৈন্যবাহিনী সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না, যেটিতে 3টি মূল রোমান উপজাতির প্রতিটি থেকে 100 জন পুরুষ অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রাচীনতম জীবিত বিশদ বিবরণ পলিবিয়াসের কাছ থেকে এসেছে, যিনি 150 খ্রিস্টাব্দ পূর্বাব্দ। তার বিবরণ সম্ভবত 50 বছর আগে পিউনিক যুদ্ধে হ্যানিবালের পরাজয়ের পর রোমান সেনাবাহিনী সংগঠন দ্বারা প্রভাবিত হয়েছিল।
রোমান রাজতন্ত্রের উৎখাতের পর এক পর্যায়ে লেজিও দুটি পৃথক সৈন্যবাহিনীতে বিভক্ত হয়েছিল। প্রত্যেকটি দুটি কনসালের একজনকে দায়ী করা হয়েছিল। প্রজাতন্ত্রের প্রথম বছরগুলিতে যখন যুদ্ধ বেশিরভাগই আক্রমণের উপর কেন্দ্রীভূত ছিল, তখন এটা অনিশ্চিত যে সৈন্যবাহিনীর পূর্ণ জনশক্তিকে কোনো এক সময় তলব করা হয়েছিল কিনা। 494 খ্রিস্টপূর্বাব্দে যখন তিনটি বিদেশি হুমকির আবির্ভাব ঘটে, তখন স্বৈরশাসক ম্যানিয়াস ভ্যালেরিয়াস ম্যাক্সিমাস 10টি সৈন্য উত্থাপন করেন, যা লিভি বলেন যে এটি আগের যে কোনো সময় উত্থাপিত হয়েছিল তার চেয়ে বেশি সংখ্যা ছিল। এছাড়াও কিছু যুদ্ধ এখনও রোমান বাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল লেজিওনারি কাঠামোর বাইরে, যার সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল 479 খ্রিস্টপূর্বাব্দে জন ফ্যাবিয়ার গোষ্ঠীর সৈন্যবাহিনীর দ্বারা ভেইয়ের এট্রুস্কান শহরের বিরুদ্ধে অভিযান চালানো। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে লেজিয়নগুলি আরও আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়ে ওঠে, কারণ রোমান যুদ্ধ আর ঘন ঘন পরিকল্পিত অপারেশনে বিকশিত হয় এবং কনসালার সেনাবাহিনীকে দুটি করে সৈন্যবাহিনীতে উন্নীত করা হয়। প্রজাতন্ত্রের সৈন্যদলের একটি ক্ষণস্থায়ী অস্তিত্ব ছিল লেজিও থেকে চতুর্থ ব্যতীত, যেগুলো ছিল কনসুলার আর্মি। অন্যান্য ইউনিট প্রচারের মাধ্যমে শুল্ক করা হয়েছিল। রোমের ইতালীয় মিত্রদের প্রতিটি রোমান বাহিনীকে সমর্থন করার জন্য প্রায় 10টি দল সরবরাহ করতে হয়েছিল। প্রজাতন্ত্রের মাঝখানে সৈন্যদলগুলি নিম্নলিখিত ইউনিটগুলি নিয়ে গঠিত হয়েছিল। অশ্বারোহী বাহিনী ছিল মূলত সবচেয়ে মর্যাদাপূর্ণ ইউনিট, যেখানে ধনী যুবক রোমান পুরুষরা তাদের দক্ষতা ও পরাক্রম প্রদর্শন করেছিল, একটি চূড়ান্ত রাজনৈতিক ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেছিল। অশ্বারোহীর সরঞ্জাম প্রতিটি অশ্বারোহী দ্বারা ক্রয় করা হয়েছিল এবং একটি গোলাকার ঢাল, শিরস্ত্রাণ, বডিবর্ম, তলোয়ার এবং এক বা একাধিক ল্যান্স নিয়ে গঠিত। অশ্বারোহী সৈন্যবাহিনীর সংখ্যা ছড়িয়েছিল মোট 3000 জন পুরুষ, সাধারণত সংখ্যাটিতে প্রায় 4200-তে বাড়িয়ে দেয়। সৈন্যবাহিনীতে মাত্র 300 জন ঘোড়সওয়ার ছিল, 30 জন পুরুষের 10টি ইউনিটে বিভক্ত। এই পুরুষদের ডেকোরেশনস দ্বারা আদেশ করা হয় ভারী অশ্বারোহী বাহিনী ছাড়াও দরিদ্র নাগরিক এবং ধনী যুবক নাগরিকদের কাছ থেকে হালকা অশ্বারোহীদের ধার্য করা হবে, যা হস্তাটি বা বিপরীতে থাকার মতো বয়সী নয়, যুদ্ধে এগুলি শত্রু পদাতিক পর্যন্ত বাধাগ্রস্ত করতে এবং ছাড়িয়ে যেতে এবং শত্রু অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ব্যবহৃত হতো। পরবর্তী ধরনের অস্ত্র তারা প্রায়শই কিছু বা সমস্ত শহরকে পায়ে হেঁটে একটি স্থির যুদ্ধের জন্য নামিয়ে দিত, যা সেই সময়ের জন্য একটি অস্বাভাবিক কৌশল, কিন্তু একটি সময়ে যা ছিল তা তৎপরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। তাদের প্রাথমিক কাজ ছিল ঝাড়বাতি বর্ষা নিক্ষেপকারী হিসেবে কাজ করা, যারা তাদের হয়রানি করার জন্য বা তাদের পিছনে সৈন্যদের গতিবিধি নির্দেশ রাখার জন্য প্রথমে শত্রুকে নিযুক্ত করবে। তাদের জ্যাভলিন নিক্ষেপ করার পর তারা নদীকলের মধ্যবর্তী ভারতে কিছু করতে ভারী ভৌতিক বাহিনী তারা শত্রুর আক্রমণ থেকে স্ক্রিন করা হয়েছিল। গ্রাম থেকে মধ্যরে প্রবলিকান সেনাবাহিনীতে অশ্বারোহী সৈন্যের ঘাঁটি থাকায় ফেলাইদের স্কাউট হিসেবে ব্যবহার করা হতো। তাদের একটি সুনির্দিষ্ট আনুষ্ঠানিক সংগঠন বা গঠন ছিল না। ভারী পদাতিক বাহিনী, এটি ছিল সৈন্যবাহিনীর প্রধান ইউনিট। ভারী পদাতিক সৈন্যদল নাগরিক সৈন্যবাহিনীর সমন্বয় গঠিত ছিল, যার একটি ব্রোঞ্জ হেলমেট, ঢাল, তলোয়ার, বর্ম, পাইলাম, একটি ভারী জ্যাভলিন, যার রেঞ্জ ছিল প্রায় 30 মিটার। দ্বিতীয় শ্রেণীর গঠনকারী প্রিন্সেসের পছন্দের অস্ত্র ছিল গ্লাডিয়াস, একটি ছোট তলোয়ার। তাদের আউটমাইন্ড স্যান্ডেল ড্যাভিলের শত্রুর বিরুদ্ধে একটি কার্যকর অস্ত্র ছিল। প্রজাতন্ত্রের ভারী পদাতিক বাহিনীকে সৈন্যর 3টি পৃথক লাইনে বিভক্ত করা হয়েছিল। হস্তাটি, এগুলি কাঁচা বা অনুবন্ধী সৈন্যদের নিয়ে গঠিত, যাকে কয়েক বছরের চাকরির সৈন্যদের তুলনায় কম নির্ভরযোগ্য বলে মনে করা হয়। অস্ত্রটি বিভিন্ন কারণে সামনে রাখা হয়েছিল। একটি কারণ হলো রোম শহর অভিজ্ঞ সৈন্যদের হারাতে পারে না, তাই তারা সবুজ সৈন্যদের সামনে রাখে। তারা বেঁচে থাকলে হস্তাটি অমূল্য অভিজ্ঞতা অর্জন করবে। আরেকটি কারণ হলো নতুন সৈন্যরা যদি যুদ্ধের স্নায়ুর কাছে আত্মসমর্পণ করে এবং ভেঙে দৌড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সংকল্পকে দৃঢ় করার জন্য তাদের পিছনে সৈন্যরা ছিল। এরা ছিল আরও অভিজ্ঞ সৈন্য, প্রায় হস্তাটির চেয়ে ভালো সজ্জিত এবং যুদ্ধক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বেশি ছিল। তারা হস্তিতে ব্যর্থ হলে বা পালিয়ে গেলে যুদ্ধে দ্বিতীয় সারিতে উঠবে। তারা একটি প্রারম্ভিক রিপাবলিকান বাহিনী দ্বিতীয় তরঙ্গ ছিল।
ট্রয় এরা ছিল প্রায়বিন সৈনিক, শুধুমাত্র চরম পরিস্থিতিতে যুদ্ধে ব্যবহার করা হতো। যুদ্ধে নিয়োজিত না হয়ে তারা এক হাঁটুতে বিশ্রাম নেয়। ট্রয়ারই প্রাথমিকভাবে হস্তাটি এবং প্রিন্সিপদের ব্যাক স্টপ করার জন্য ডিজাইন করা সংরক্ষিত বা বাধা শূন্য হিসেবে কাজ করত এবং পিলাম গ্লাডিয়াসের পরবর্তী দীর্ঘ হস্তে দিয়ে সজ্জিত ছিল। 387 খ্রিস্টপূর্বাব্দে বর্ষা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। এইভাবে সশস্ত্র তারা একটি ফ্যালানাক্স গঠনের যুদ্ধ করেছিল। ট্রয়ারি লিজিওনারিদের একটি অনগ্রসর সাজ গঠনের দৃশ্যগ্রাহী হস্তাটি প্রিন্সেপদের সৈন্যদের পশ্চাৎ অপসরণ করার জন্য উল্লসিত শত্রুদের নিরুৎসাহিত করে। ট্রয়ারির উপর ফিরে আসা একটি রোমান বাগধারা ছিল, যার অর্থ একজনের শেষ অবলম্বন ব্যবহার করা। এই 3টি লাইনের প্রতিটিকে সাধারণত 10টি প্রধান কৌশলগত ইউনিটে বিভক্ত করা হয়েছিল, যাকে ম্যানিফল বলা হয়। একটি ম্যানিফল 2টি শতাব্দী সমন্বয়ে গঠিত এবং 2টি সেঞ্চুরিয়ান সিনিয়র দ্বারা নির্দেশিত ছিল। এই সময় হস্তাটি এবং প্রিন্সেপটির প্রতিটি শতাব্দীতে 60 জন পুরুষ ছিল। ট্রয়ারির সেঞ্চুরি ছিল 30 জন পুরুষ। এই 3000 জন অর্থাৎ 120 জন পুরুষের বিশাল ম্যানিফলটি 7 জন পুরুষের 10টি ম্যানিফল। শেষ প্রজাতন্ত্র প্রতিটি শতাব্দীর নিজস্ব মান ছিল এবং 8টি লোকের 10টি ইউনিট নিয়ে গঠিত, যারা একটি তাঁবু, একটি মিলের পাথর, একটি খচ্চর রান্নার পাত্র ভাগ করে নিয়েছিল। সম্পূর্ণ রোমান নাগরিকত্ব ইতালির সমস্ত অঞ্চলের জন্য উন্মুক্ত।